গুড মর্নিং অল অফ ইউ। আজকে যে কোশ্চেনের প্র্যাকটিস সেটটা করব এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, কিন্তু আমি দেখেছি এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করালে কি হয়, ছেলেমেয়েরা ঘাবড়ে যায়। কিন্তু মাথায় রাখবে, যারাই বেঙ্গলের মেইন্স হোক বা এনটিপিসি মেইন্স হোক বা আপকামিং যে কোনো পরীক্ষায় বসো না কেন, একটু স্ট্যান্ডার্ড ধরনের কোশ্চেনগুলো বিশেষ করে তোমরা ভেরিয়েশন দেখতে পাবে। এটা 2022-এর পর থেকে যে কোনো পরীক্ষায়, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বিশেষ করে ভেরিয়েশন বেশি দেখতে পারবে এই ধরনের স্ট্যান্ডার্ড কোশ্চেন। কেন বলছি? কারণ রিক্রুটমেন্ট বোর্ড বিশেষ করে পিআরবি জানে নিজেরাও যে স্টেটে বাকি সমস্ত ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটগুলো ভিড় পিআরবিতে এসে করছে, প্রেজেন্ট সিনারিও যেটা, যার কারণে মেইন্স হোক বা আপকামিং যে কোনো পরীক্ষাই হোক, এনাদের দ্বারা কন্ডাক্ট করা কোশ্চেনের ভেরিয়েশন কিন্তু থাকবে। তো এই ধরনের স্ট্যান্ডার্ডিটি আমরা মেনটেন কোর্সে হোক বা সেন্টারের ক্লাসে হোক আগের থেকেই তাদের সঙ্গে ডিসকাশন ক্লাসে বা টেস্ট আকারে নেওয়া হয়। এবার রিসেন্ট 2-3 দিন আগেকার একটা ঘটনা বলি। সমস্ত ঘটনা এসব কথা আমাদের কাছে কল করে যাই হোক আমাকে জানায় যে এই ধরনের ঘটনা ঘটে। কিছুটা খারাপ লাগে, কিন্তু কি হয় দেখো, 2-3 দিন আগের একটা ঘটনা বলি। একটা ছেলে যথাসম্ভব দক্ষিণ দিনাজপুর থেকে কল করেছে যে দাদা এক জায়গায়, আমি নাম বলবো না, ওখান থেকে কোর্স নিয়েছিলাম 3,000 টাকা দিয়ে, অ্যাডমিশন হয়েছি, কিন্তু কিছুই পাচ্ছি না, না কিছু শিখতে পাচ্ছি না, তারা ম্যাটেরিয়াল সেভাবে প্রোভাইড করছে। এবার তারপরে যখন নাকি তাকে 2 দিন আগে তার একটা ফ্রেন্ড আমাদের ইনস্টিটিউটটাকে সাজেস্ট করলো, সে দেখেই একটা দুটো ক্লাস করার পরে সাথে সাথে কল করে জানালো যে দাদা এই পরিস্থিতি। এবার আমার তো কন্ডিশন এতটা ভালো না যে আমি এখানে 3,000 টাকা ইনভেস্ট করার পরে আপনাদের এখানে জয়েন হব। যাই হোক, তার পরের কথোপকথনটা আমি স্কিপ করছি, কিন্তু এই কারণেই বলছি যে দেখো, তুমি যদি তোমার কোনো বন্ধুর খুব ভালো চাও, তাহলে এই যে পজিশনটা, এই অনলাইন মাধ্যম বিশেষ করে, আমি আসলাম 5টা-10টা সলিউশন করানো দেখালাম, হয়তো খুব বেশি হলে আমি উইকে একটুখানি টাইম পাচ্ছি, 5-10টা সলিউশন দেখিয়ে দিলাম কোশ্চেনের, যেগুলো আদতে হয় কিনা পসিবিলিটি নেই এক্সামে, একটু ঘাবড়ে দিলাম যে এই ধরনের কোশ্চেনগুলো করবে তোমাদের ধারণার বাইরে। তাহলে কি তোমরা ঘাবড়ে গিয়ে আমার কোর্স পারচেস করলে? কিন্তু আমি এটা চাই না, কারণ আমার এখানে উইকলি বেসিসে আমি রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস করানোর চেষ্টা করি। কারণ আমাদের ইনস্টিটিউটের অনলাইন যেসব ছেলে মেয়ে ক্লাস করে, তাদেরই ডাউট কোশ্চেন আমার সলিউশন করাতেই হয়। তো তারপর থেকে কি হচ্ছে, এবার তোমরা এইভাবে দেখলে চারিদিকে সোশ্যাল মিডিয়া, বিচার বিবেচনা করলে না যে আদতে তারা কি ছেলে মেয়েদের জন্য কতটা খেটে বা কতটা এফোর্ট দিচ্ছে, এফোর্টটা দিতে পারছে, সাপোর্টটা দিতে পারছে, গাইডটা দিতে পারছে যতটুকু দরকার। তো সেগুলো দেখতে হবে সমস্ত জায়গায়, কারণ ব্যবসা করার সব থেকে ভালো সিচুয়েশান ক্রিয়েট করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়াটা। বিজনেসম্যানদের পক্ষে সব থেকে বেশি সহজ এবং সহজলভ্য করে দিয়েছে এই অনলাইন মাধ্যমটা। আর সব থেকে বেশি ছেলেমেয়েরাই প্রতারিত হচ্ছে, বিশেষ করে কম্পিটিটিভ ফিল্ডের। কারণ ঘাবড়ে যাচ্ছে, তারা বুঝে উঠতে পারছে না যে এখান থেকে ভর্তি হলে আমি কতটা কী পাবো। আর আমাদের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে না, কারণ আমাদের যেসব অনলাইনে পেইড কোর্সের ছেলেমেয়েরা আছে তারাই আমাদের জন্য যথেষ্ট, বা ইনস্টিটিউটের ছেলেমেয়েরা আছে তারাই যথেষ্ট। কারণ এরা খুব রেয়ার, সস্তা জিনিসের কদর সব সময় বেশি। আর আমাদেরটা হচ্ছে সিক্রেট থাকে। আমার ক্লাস হোক অনলাইন ফ্রি ক্লাস বা আদার্স কোনো হোক, সমস্তটা সিক্রেট থাকে। ক্যান্ডিডেটরাও সিক্রেট রাখে, তারা তাদের ঘনিষ্ঠই কোনো একটা বন্ধুকে জিনিসটা সম্পর্কে জানায় যে কোর জিনিস উৎপত্তি হচ্ছে এখান থেকে। তো চলে আসি আমরা মূল জিনিসে, বেশি আর টাইম ওয়েস্ট করব না। কিন্তু ক্লাসের থেকে বেশি অনেক ছেলে মেয়ে যারাই আমাদের ক্লাস দেখে, আমি জানি যে দাদার কথাগুলো মিষ্টি লাগে, দাদাই এরকম। চলে আসি, দেখো, যাদেরই মনে হবে, সেটা আমাদের কোর্সের ছেলেমেয়েরাও তো বাকি তাদের ফ্রেন্ডসদের মধ্যে আলোচনা করে, তারা সরাসরি কন্ট্যাক্ট করে আসে। তো যদি ফার্স্ট টাইম কেউ কাউকে সাজেস্ট করে থাকে অনলাইন ফ্রি ক্লাস দেখার পরেও, যদি মনে হয় যে
সে কম্পিটিশন ফিল্ডে নিউ, একদম ফ্রেশার, কোথায় কি কোচিং বা কার কাছ থেকে কি গাইড নেবে না, কতটা কি গাইড ভালো মন্দ বর্তমান সিনারিওতে কম্পিটিশান অনুযায়ী সেটা যদি না জানা থাকে, তাহলে সে সব থেকে জীবনে বড় ভুল করে ফেলবে। কোনো একটা যদি বিজনেসম্যানের মিষ্টি কথার ফাঁদে পড়ে, তাহলে সেই জিনিসটায় যদি মিষ্টি কথার ফাঁদে পড়ে সে প্রথম টাইমে ঘাবড়ে যায় যে কম্পিটিশান মানে এত কিছু, এইভাবে এই সব জানতে হবে এই সব, তাহলে সে পিছিয়ে পড়বে। কম্পিটিশান করার আগেই সে ঘাবড়ে যাবে। এই জিনিসটা যদি না হয়, যে কোনো কারোর, ঘনিষ্ঠ বন্ধু হোক, ঘনিষ্ঠ রিলেটিভ হোক, বা পাড়া প্রতিবেশী, যদি কেউ কারোর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সে নিজের থেকে, আমি এইটুকু বলতে পারি যে নিজের থেকে বুকে সাহস নিয়ে আমাদের ইনস্টিটিউট সম্পর্কে তাকে বলতে পারে। সে যেই ক্লাস করবে, সে আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস দেওয়া রয়েছে, ক্লাস করুক, তারপর নিজের কাছে কতটা ভালো লাগছে সে দেখে তারপরে যাচাই করে অ্যাডমিশন হবে, কোনো প্রবলেম নেই। আর আমাদের কোর্স ফিজ মাত্র 1500 টাকা। এটা আমাদের স্পেশাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আর যদি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে হয় তাহলে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমাদের পুরো ফুললি স্টেট হোক সেন্ট্রাল হোক, যদি ফাউন্ডেশন ব্যাচের জন্য অ্যাডমিশন হতে হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ইনস্টিটিউটে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো। কমপ্লিট ম্যাথ আমাদের মূল টার্গেট থাকে, উইদাউট ফর্মুলা, উইথ কনসেপ্ট, উইদাউট এক্স। এক্স মানে শুধুমাত্র আমাদের ইংলিশের 26টা লেটারের মধ্যে একটা এক্স না, এক্স মানেও এক্স হয়, কিন্তু সেই এক্সটা যতটা ব্যথা দেবে অঙ্কের এক্স তার থেকে বেশি ব্যথা দেবে যদি পরীক্ষার হলে এই এক্সকে না বলতে পারো। আর এটুকু দাঁড়িয়ে বলতে পারি যে এই বর্তমান সিনারিওতে যেরকম কম্পিটিশন, শুধুমাত্র নিজেদের জাহির করার ব্যাপারটা নয়, এই হচ্ছে আমি যেটা অভিষেক স্যার বলে তোমরা জানো, বা ঘনিষ্ঠ যারা মনে করে তারা অভিষেক দাদাই বলে। স্যারটা কম্পালসারি না, দাদাটাই হচ্ছে কম্পালসারি। তোমাদের কাছে দাদা হয়েই থাকাটা সব থেকে কাছের মনে হয়। আর এইটা এতদিন ক্লাসে কোনো জায়গায় কোনো ক্লাসে আমি বলিনি, কিন্তু এটা আরও বেশি। এই মোর দেন কথাটা মানে আরও বেশি। যাই হোক, আমরা সলিউশনে চলে আসি। দেখো, কোশ্চেন নাম্বার 1, একটি নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল বাতিল হওয়া শিক্ষার্থীদের 3 গুণ। কত গুণ? 3 গুণ। যদি 16 জন কম পরীক্ষার্থী থাকতো এবং আরও 6 জন প্রত্যাখ্যাত হতো, মানে কি বাতিল হতো বা ফেল করতো, তবে যারা পাশ করেছে এবং যারা বাতিল হয়েছে মানে ফেল করেছে তাদের সংখ্যার অনুপাত 2:1 হতো। প্রার্থীর সংখ্যা নির্ণয় করো। টোটাল প্রার্থী কতজনা ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এক্ষেত্রে 16 জনা কম পরীক্ষার্থী হতো, আর 6 জনা যদি আরও কি হতো, প্রত্যাখ্যাত হতো বা ফেল করতো। কন্ডিশন দেওয়া রয়েছে, অনুপাত তোমরা করো। অনুপাত মানে দাদা বলে যে অনুপাত মানে সব থেকে সহজ চ্যাপ্টার, কিন্তু এই ধরনের যদি কোশ্চেনগুলো চলে আসে অনুপাতে একটু ক্রিটিক্যাল করে দেয়। কিন্তু তোমরা যেখানে দাঁড়িয়ে আছো এই পজিশানে, মোবাইলটাকে তো মেসেজ কম দাও না, তাই না? এই মেসেজ মানে মেসেজ SMS না, এই মেসেজ মানে মেসেজ যেটা আরাম দেওয়া হয়। কি করে দাদা বলছে মোবাইল তো একটা টেকনোলজি, জড় বস্তু, মেসেজ দেওয়া কি করে হয়? মেসেজ দেওয়া হয় না। তুমি যদি সাপোজ নিজের মাথায়ও এরকম করে হাত বুলাও, দেখবে নিজের যতটা না আরাম হবে, তুমি সারা দিন ধরে বা যখনই টাইম পাচ্ছ মোবাইলের স্ক্রিনের উপরে ওইভাবে মোবাইলটাকে আরাম দিয়েই যাচ্ছ। ওই আরামটা বইয়ের পাতায় দাও। আমি চাইলে কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস দিতে পারি। মোহ, ওই মোহটা আনা যাবে না টেকনোলজির, ঠিক আছে? আর তোমাদের তো এখন প্রস্তুতিকাল, এটা হচ্ছে সব থেকে ভাইটাল এজ। স্বামী বিবেকানন্দর প্রচুর বই আছে, অনেকের তো কম্পিটিশন ফিল্ডে আছো, অনেকের তো মনীষীদের নাম তোমাদের চোখের সামনে আসে,
যে কোনো একটা মনীষী সম্পর্কে ধারাতে আসার চেষ্টা করো। সেটা নেতাজি হতে পারে, গান্ধীজি হতে পারে, স্বামী বিবেকানন্দ হতে পারে, রামমোহন রায় হতে পারে, আরও অ্যাজ ইট ইজ এরকম প্রচুর মনীষী রয়েছে। যে কোনো একটা মনীষীকে ধরে তার সম্পর্কে জানার চেষ্টা করো অফ টাইমে। উইকিপিডিয়া থাকছে, বা তার লেখা অনেক বইয়ের নামও তোমাদের পড়তে হয়, সেই সকল বইগুলো কিনে নিয়ে বাকি অফ টাইমে পড়ো। দেখবে এতে কি হবে, নিজের চালচলন হোক বা নিজের গতিবিধি, পড়ার প্রতি অনীহা টোটালি চলে যাবে। টোটালটার থেকে তুমি বিরত থাকবে, বইয়ের প্রতি নেশা চলে আসবে। আর সব থেকে বড় ব্যাপার, যে কোনো রিক্রুটমেন্টের ফর্ম ছাড়লে সেই রিক্রুটমেন্টটা দাঁতে দাঁত চেপে পড়তে হয়। একটা জিনিস ভেবো, এটা ইগোতে নিও, আবার লজ্জাবোধেও নিও। ইগো প্লাস লজ্জাবোধ দুটোতে নিও। কীরকম কথা, শুধু একটা জিনিস মাথায় রাখবে যে এই রিক্রুটমেন্টে আমি ফর্ম ছেড়েছি, এই রিক্রুটমেন্টটা যদি আমার কোনো কারণে মিস হয়, তাহলে আমার পরের রিক্রুটমেন্টে আমার কোনো জুনিয়রদের সঙ্গে আমার পরীক্ষায় বসতে হবে, বা কোনো ভাইয়ের বয়সী তাদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে। এই একটা কথা ভেবে ভেবে যে রিক্রুটমেন্টে ফর্ম ছাড়বে সেটা নিয়ে পড়া শুরু করো সেই রকমভাবে। আর যেটা কথাটা বললাম সেটা ইগোতে নিও, সব থেকে লাভ তোমারই হবে। কিছু ছেলে মেয়েকেও অফলাইনেও এরকম কিছু কথা বললে পরের দিন অ্যাবসেন্ট। কিন্তু দাদা তো এমনি এমনি বলে না, দাদার কী স্বার্থ আছে? তুমি ভাই আসলে পরে দাদার কাছে দাদাদেরই মাইনে, দাদার মতন অনেক যেসব ব্যবসা খুলে বসে আছে তাদেরই মাইনে আসছে, তাদের তো আরও মাথায় হাত বুলিয়ে রাখলে পরেই ইনকাম। কিন্তু দাদার তো তা না, দাদা স্বল্পতেই চলে যাচ্ছে। দেখো টোটাল আমাদের যদি দেখি, পাস অনুপাত ফেল, কি বলেছে ফার্স্ট কন্ডিশনে ফেল করার থেকে 3 গুণ ছিল, তাহলে 1:3। আর পরে এটা কত হচ্ছে 2:1, 2:1। টোটাল দেখো 3 আর 1 টোটাল 4 জন ছিল, এক্ষেত্রে টোটাল 3 জন হলো। তাহলে আমি যদি টোটাল অনুপাত কি নেব, ফেল নেব, তাহলে কি হবে অনুপাতটা? টোটাল হচ্ছে ফার্স্ট কন্ডিশনে 4 জন, অনুপাত ফেল ছিল 1 জন। পরের কন্ডিশনে টোটাল হচ্ছে 3 জন, ফেল 1 জন। এবার সেকেন্ড কন্ডিশনে আসো, অ্যাকচুয়াল ডাটা কি কি দেওয়া রয়েছে দেখো। বলেছে যদি 16 জন কম পরীক্ষার্থী থাকতো, তাহলে 16 জন টোটাল কম পরীক্ষার্থী থাকতো, 16 জন কম। আর আরও 6 জন প্রত্যাখ্যাত হতো, আরও 6 জন বেশি ফেল করতো। এই দুটো অ্যাকচুয়াল ডাটা দেওয়া রয়েছে। তাহলে ক্রস প্রোডাক্ট ইউজ করো, 4 একে 4, 3 একে 3, ডিফারেন্স কত 1, 1 ডিনোট করছে কতকে 3 16 48, 16 একে 16, সরি এখানে 16 জন না, এখানে কতজন 6 জন। তাহলে 16 একে 16, 3 6 18, 18 আর হচ্ছে 16 কত হবে 34, তাহলে 34 গুণ বেশি, 1-এর থেকে 34 গুণ বেশি। তাহলে আমাদের বলেছে যে টোটাল পরীক্ষার্থী কত, টোটাল পরীক্ষার্থী ফার্স্ট টাইম 4 জন ছিল, 4-এর সঙ্গে 34 গুণ বাড়িয়ে দাও, 3 4 12, 120, 4 4 16, 120 আর 16 136, তাহলে 136। অপশান নাম্বার সি আমাদের অ্যান্সার হবে। যাদেরই মনে হবে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময়ে অফ টাইমে, যে টাইমে মনে হবে যে একটু সোশ্যাল মিডিয়া ইউজ করি, এন্টারটেনমেন্ট করি, সেই টাইমে এগুলো বের করে নোট করতে থাকবে। দেখবে যখনই একটা কোশ্চেন খুলে নোট করতে থাকবে না দাদার ক্লাসের সলিউশন উইথ, তাহলে দেখবে এমনিতেই সেই নেশাটা কেটে গেছে। কোন নেশাটা? ওই সোশ্যাল মিডিয়া ইউজ করার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 2। এন এর সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার মানের সংখ্যা কত, যার জন্য n² + 96 একটি নিখুঁত বর্গ সংখ্যা হবে? এই কোশ্চেনটা জেনারেলি নর্মাল এক্সামের জন্য না, মিনিমাম WBCS স্ট্যান্ডার্ড হোক বা ক্যাট হোক বা এসএসসির কোনো এক্সাম হোক, সেই প্যাটার্নের, ঠিক আছে? তাহলে তোমরা যারা বাকি যে কোনো এক্সামের জন্য বসছো, তাহলে এই কোশ্চেনটা
স্কিপ করবে, ঠিক আছে, স্কিপ করে দেখবে, কারণ এই কোশ্চেনটা বাকি এক্সামের জন্য না, মিনিমাম ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। দেখো এন স্কোয়ার প্লাস 96 হচ্ছে নিখুঁত বর্গ সংখ্যা হবে, তাহলে এন স্কোয়ার প্লাস 96 নিখুঁত বর্গ সংখ্যা হতে হবে যখনই এই পার্টটা ইকুয়াল টু, আমরা যদি এম স্কোয়ার ভাবি তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 96। একে আমরা লিখতে পারি এম প্লাস এন, এম মাইনাস এন ইকুয়াল টু 96। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্ষেত্রে দুটো ফ্যাক্টর, তাহলে আমরা 96কে দুটো করে ফ্যাক্টর আকারে কতগুলো পার্টে প্রকাশ করতে পারি, দেখো এক গুণ এক যদি নিই 96 নিতে পারবো, যদি 2 নিই 2 দিয়ে 48 2 96, যদি আমরা 3 নিই 3 32 96, যদি আমরা 4 নিই 4 দিয়ে দিলে 4 24 96, যদি আমরা 5 দিয়ে দেবে না 6 দিয়ে দিই 6 16 96, তারপরে 7 দিয়ে যাবে না 8 দিয়ে, তাহলে 8 12 96, তারপরে যখনই আমি ফ্যাক্টরে যাব তাহলে 12 8 এগুলোই রিপিট হতে থাকবে। তাহলে আমি যদি দেখি একের সঙ্গে আমার ফ্যাক্টরটা এসছে 96, 2-এর সঙ্গে ফ্যাক্টরটা এসছে 48, অর্থাৎ এম প্লাস এনের মান বড়টা, এম মাইনাস এনের মান ছোটোটা। এখান থেকে আমি 2n এর মান কত পেতে পারি, 2n এর মান 96 থেকে 1 বিয়োগ তাহলে 95, 48 থেকে 2 বিয়োগ 46, 32 থেকে 3 বিয়োগ 29, 24 থেকে 4 বিয়োগ 20, তারপরে 16 থেকে 6 বিয়োগ 10, আর 12 থেকে 8 বিয়োগ 4। এগুলো পেলাম আমরা 2n এর মান, কিন্তু আমাদের দরকার n এর মান। তাহলে n এর মান কত পাবো, 2n যদি এগুলো হয় তাহলে n এর মান কি হবে, হাফ হাফ করে দাও, 95 এর হাফ যখনই আমরা করব 45 47.5, 46কে 2 দিয়ে ভাগ করো 23, 29কে যদি ভাগ করি 14.5, আর 20কে ভাগ করলে 10, 10কে ভাগ করলে 5, 4কে ভাগ করলে 2। এবার তুমি দেখো আমাদের বলেছে পজিটিভ ইন্টিজার, তাহলে পজিটিভ ইন্টিজার যখনই আমাদের বলতে হবে বা বের করতে হবে, এই যে পয়েন্টের কেসগুলো এগুলো তো আর পজিটিভ ইন্টিজার না। পজিটিভ ইন্টিজার কোনগুলো, কটা আছে, 4টে আছে না, তাহলে 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, ম্যাক্সিমাম এই কোশ্চেন টাইপগুলোর অ্যাটেন্ড আসে 2, অপশন নাম্বার এ অথবা ডি ইনফিনিটি। ঠিক আছে, যে কোনো বিশেষ করে WBCS মেইনস হোক বা SSCর এক্সাম হোক বা এগুলো হচ্ছে ক্যাট স্ট্যান্ডার্ড কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। মনে করা যাক XYZ ভগ্নাংশ যেগুলি x এর থেকে y বড়, y এর থেকে z বড়, যদি z কে x দ্বারা ভাগ করা হয় তবে ভাগফল 5/2 হয়, যেটা y থেকে 7/4 বড়। y এর থেকে 7/4 বড় কোনটা, 5/2। যদি x প্লাস y প্লাস z এর মান 1.11/12 হয় তবে z মাইনাস এক্স y মাইনাস এক্স এর মান আমাদের ফাইন্ড করতে হবে। কি করতে হবে, z মাইনাস এক্স অনুপাত y মাইনাস এক্স, এদের অনুপাতটা আমার বের করতে হবে। অনুপাতে অপশন নেই, ঠিক আছে, অপশনে অ্যাকচুয়াল নেই। তাহলে আমরা কি করব, দেখো আমাদের বলেছে যদি জেডকে এক্স দ্বারা ভাগ করা হয়, যদি আমরা জেডকে এক্স দ্বারা ভাগ করি তাহলে কি বলেছে 5/2 হয়। এখান থেকে আমি দেখতে পাচ্ছি হয় জেড প্লাস এক্স অথবা জেড মাইনাস এক্স আমি পেতে পারি, কিন্তু তার আগে আমি দেখছি যে বলেছে এই ভ্যালুটা 5/2 ভ্যালুটা y এর থেকে 7/4 বড়, তাহলে y এর মানটা কত পাবো, 5/2 থেকে 7/4 মাইনাস করে দাও, তাহলে কত পাবো আমি 4 পাবো এলসিএম, তাহলে 5 2 10 3, 3/4, তাহলে y এর মান পেলাম আমরা 3/4।
যখনই ওয়াই এর মান 3/4 পেলাম, দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদের মান 1/11/12 মানে 23/12। এই ভ্যালুটা দেওয়া রয়েছে। ওয়াই এর মান আমরা কত পেয়েছি? ওয়াই এর মান পেয়েছি আমরা 3/4। তাহলে কি পড়ে থাকছে? এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস জেড এর মান কত হবে? এখান থেকে এই 3/4 অর্থাৎ ওয়াইটাকে মাইনাস করে দাও, তাহলে 12, আর উপরে 3 3 9 17 14 তাহলে 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 7/6। তাহলে 7/6 হচ্ছে এক্স প্লাস জেডের মান। তাহলে এক্স প্লাস জেডের মান এক্ষেত্রে 5 আর 2 7 আসছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী 7/6। 7-এর সঙ্গে 7 কেটে গেল, কত গুণ বেশি? 1/6 গুণ বেশি। 5-এর সঙ্গে 1/6 গুণ করো, তাহলে 5/6 হচ্ছে জেডের মান। 2-এর সঙ্গে 1/6 গুণ করো, তাহলে 2/6 হচ্ছে এক্সের মান। ওয়াইয়ের মান জানি, এক্সের মান জানি, জেডের মানও জানি, ব্যাস পুট করে দাও। কোথায় পুট করবে? তার আগে অনুপাত করতে হবে। তাহলে অনুপাত যদি আমরা করি, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এক্স ইস টু ওয়াই ইস টু জেড, এটা শুধুমাত্র ভগ্নাংশের কাটাচেরা বলে বড় মনে হচ্ছে, তাছাড়া আর কিছুই নয়। স্মুথলি পরপর স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন, ঠিক আছে? দেখো এক্সের মান কত পেয়েছি আমরা? এক্সের মান পেয়েছি 2/6, তাহলে 2/6 অনুপাত ওয়াইয়ের মান কত পেয়েছি? ওয়াইয়ের মান হচ্ছে 3/4। জেডের মান কত পেয়েছি? 5/6। তাহলে 6 4 6, এদের লসাগু কত? 12। প্রত্যেকটার সঙ্গে যদি 12 গুণ করি, 2 2 4 অনুপাত 3 3 9 অনুপাত 5 2 10। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এদের মান কত পাবো? 4:9:10। আমাদের বের করতে বলেছে জেড মাইনাস এক্স, তাহলে জেড ভ্যালু হচ্ছে 10, 10 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 6 অনুপাত ওয়াই মাইনাস এক্স, ওয়াইয়ের মান 9, 9 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 5। তাহলে 6:5 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে? যে অপশানে 6:5 থাকবে সেই কোশ্চেনটা মার্কিং হবে। একটা স্ক্রিনশট নিয়ে সলিউশন করো পরপর স্টেপ ওয়াইজ, আরও ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যাবে। শুধু স্টেপগুলো ফলো আপ করো। পরীক্ষার হলে কিন্তু এই ধরনের ভ্যারিয়েশন আসবে, সেটা তুমি বেঙ্গল মেইনসেই বসো না কেন, পেলে পরে তখন দাদার নাম করবে। ম্যাক্সিমাম আনঅ্যাটেম্প্ট থাকবে। এবার তুমি যদি দেখে শিখে নাও, তাহলে তুমি অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট কোশ্চেনে আসি। এবার থাকবেই তো বলতে পারি না, কিন্তু থাকাটা উচিত। কোশ্চেন নাম্বার 4, এখানে একটু ভুল আছে, এটা বাদ যাবে, ঠিক আছে? দেখো এই সিরিজটার যোগফল বের করতে হবে। কি কি দেওয়া রয়েছে? 8 যোগ 27 যোগ 64 যোগ, এভাবে চলছে আপ টু 1000 পর্যন্ত, প্লাস 2 4 6 প্লাস আপ টু 20 পর্যন্ত। এই সিরিজগুলোর যোগফল বের করতে হবে। তো এখানটায় আমি যদি দেখি এই নেক্সট পার্টটা 2 প্লাস 4 প্লাস 6 প্লাস চলছে আপ টু কত পর্যন্ত? 20 পর্যন্ত। তাহলে 2 4 6 8 10 12 15 10 12 16 এগুলো কি? জোড় সংখ্যা। তাহলে এই যে সিরিজটা, এটা হচ্ছে জোড় সংখ্যার সিরিজ। তাহলে 2 থেকে যদি 20 পর্যন্ত আমি জোড় সংখ্যার সিরিজের যোগফল বের করতে বলি, তাহলে তুমি কি করবে? প্রথম সংখ্যা দাদা 2, শেষ সংখ্যা দাদা 20। তাহলে 20 যোগ 2, কটা সংখ্যা যোগ করলাম? 2টো। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে, গুণ, এটা আসলো অ্যাভারেজ। তাহলে আমার যোগফল বের করতে হবে। তাহলে অ্যাভারেজ যখনই পেলাম, কিন্তু এক্ষেত্রে সংখ্যা টোটাল কতগুলো? আমরা জানি যে 2n মানে জোড় সংখ্যা ডিনোট হয়। তাহলে 2n এর মান কত? 20। তাহলে n এর মান কত? 10। তাহলে টোটাল এই সিরিজটাতে সংখ্যা আছে কতগুলো? 10টা। গুণ 10 করে দাও, 2 দিয়ে কেটে দাও 5 বার। তাহলে 20 যোগ 2 হচ্ছে 22, 22 গুণ 5, 5 20 110। তাহলে 110 আসলো এই সেকেন্ড পার্টটার যোগফল। এবার তার আগের পার্টটার যোগফল যা আসবে তার সঙ্গে প্লাস করে দেবো 110, আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু তার আগে আমার দেখতে হবে যে ফার্স্ট পার্টটা ভ্যালুগুলো কী কী দেওয়া রয়েছে? 8 যোগ 27 যোগ 64 যোগ
এভাবে চলছে আপ টু কত পর্যন্ত, 1000 পর্যন্ত। এবার সংখ্যাগুলো নিয়ে তোমার একটু যদি আগে পরে কাটাচেরা থাকে তাহলে তোমার এই পরীক্ষার হলে এই ধরনের সংখ্যাগুলো দেখার সাথে সাথে ক্লিক করতে হবে, আদারওয়াইজ তুমি মাথায় হারগিজ নিয়ে আসতে পারবে না যে সিরিজটা কিভাবে চলছে। ঠিক আছে, দেখো 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব যোগ 27কে লিখতে পারি 3-এর কিউব যোগ 64কে লিখতে পারি 4-এর কিউব, এইভাবে সো ওয়ান চলছে। 1000কে লিখতে পারি 10-এর কিউব। তাহলে এটা দেখে এখন মনে হচ্ছে যে এটা একটা কিউবের সিরিজ, ঘন সংখ্যার সিরিজ। 2-এর আগে নিশ্চয়ই 1-এর কিউব আছে, কিন্তু 1-এর কিউব এই সিরিজটাতে নেই, অ্যাবসেন্ট রয়েছে। আমি যদি মনে করি 1 থেকে 10 পর্যন্ত এই কিউবের ঘন সংখ্যাগুলোর যোগফল কত হবে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমি কিভাবে করব? 10টা আমার টোটাল সংখ্যা, গুণ 10-এর সঙ্গে 1 যোগ করে দেবো, বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার। 2 দিয়ে কেটে দাও 5 বার, 5 11 55 তার হোল স্কোয়ার। তার মানে কত আসবে? 5 5 25 আর হচ্ছে 5 6 30, 3025 আসলো টোটাল। কিন্তু এই যে 1-এর ঘন, এটা তো আমার সিরিজের মধ্যে ছিল না। যখন 1-এর ঘন সিরিজের মধ্যে ছিল না, এর থেকে 1 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 3024। আর 3024 আসলো টোটাল এই সিরিজটার 8 থেকে শুরু করে 1000 পর্যন্ত যোগফল। তারপরের পার্টটার ভ্যালু আমরা পেয়েছি 110। তাহলে এর সঙ্গে আমরা 110 অ্যাড করে দেব, 4 4-এর একে 2-এর একে 3 1 3 3134 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর, অপশন নাম্বার বি। বোঝা গেল? 3134 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এগুলো তুলে নিও, কারণ এগুলো ডাউট এসছে, যথাসম্ভব রেলেরই কোনো একটা পরীক্ষায় এসছে, সেটা স্ক্রিনশট তুলে সেন্ড করেছিল আমাদের ডাউটের কোশ্চেন, তো সলিউশনটা আউট করলাম। দেখো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5। 12টি টফি 1 টাকায় বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়। 20% লাভ পেতে তাকে 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে? জেনারেলি যে ধরনের সলিউশন হয় সেটা শর্টকাট অ্যাপ্রোচও হিসাবে চলে বা কনসেপ্ট বেজেও চলে, কিন্তু আমি তোমাদের আলাদাভাবেই সলিউশন দেখাবো। সেটা এর থেকে বেশি শর্টকাটে মনে হয় না ভাবাটা সম্ভব হতে পারে। দেখো 12টি টফি আমি বিক্রি করেছি, 12টি টফি বিক্রি করে আমি 20% ক্ষতি করেছি, তার মানে কি আমি 80% দাম নিয়েছি। এখান থেকেই আমি কি করব না, এক্সট্রা টফি মনে করলাম বিক্রি করব, সেখানে 20% লাভ নেব, তাহলে 120% দাম নিচ্ছি। পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে দাও, জিরোর সঙ্গে জিরো কেটে দাও, 12-র সঙ্গে 12 কেটে গেল, এক্স পড়ে থাকলো, এক্সের মান 8 পড়ে থাকলো। এক্সটা তো আমরা দ্রব্য সংখ্যা বা কোয়ান্টিটি হিসাবেই ল্যান্ডমার্ক বসিয়েছিলাম, তাহলে কটা বিক্রি করতে হবে? 8টা, অপশান নাম্বার বি। ঠিক আছে, তাহলে এটা বুঝে নিও, আদারওয়াইজ ডিটেল সলিউশন। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। এবার আমি যেটা তোমাদের বলি যে সোশ্যাল মিডিয়া কম ইউজ করো, আমিই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাদের পড়াচ্ছি, কিন্তু ইউজটা তুমি সোশ্যাল মিডিয়ার কতটুকু করবে, কতটুকু তোমার গ্রাফ করতে হবে, সেটা নিজের উপরে। ঠিক আছে, এখানে তোমার গার্জেন হিসাবেও আমি না দেখতে পাচ্ছি, না তোমার গার্জেন দেখতে পাচ্ছে, এটা একদম কম্প্রোমাইজটা নিজের সঙ্গে নিজের করতে হবে যে আমি কতটুকু করব বা কতটুকু করব না ইউজ। 40 টাকায় 45টি লেবু বিক্রি করলে একজন মানুষ 20% হারায়, মানে 20% ক্ষতি করে। 20% লাভের জন্য তাকে 24 টাকায় কয়টি বিক্রি করতে হবে? দ্রব্য বের করতে হবে। তাহলে এটা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমি একবারেও করিয়ে দিতে পারি, কিন্তু একবারে করব না, আমি আগের প্যাটার্নটাই ফলো করব। দেখো আমার কি হয়েছে না, 40 টাকায় আমি 45টি বিক্রি করেছি, এখানে আমি 20% লস করেছি, তাহলে 100/80 ইকুয়াল টু আমার পরে কি হয়েছে, আমি 24 টাকায় বিক্রি করব, তাহলে 24 টাকায় মনে করলাম এক্সটি
কত পার্সেন্ট মুনাফা? 20%, তাহলে 100/120। এবার কাটাকাটি করো তুমি, এই 100-এর সঙ্গে 100 কেটে গেল, 40 দুগুণে 80, 5 24 120, 5 দিয়ে একে কেটে দিই 9 বার, তাহলে এক্স পড়ে থাকলো ইকুয়াল 9 2 18 পড়ে থাকলো, তাহলে কোয়ান্টিটি বা দ্রব্য সংখ্যা কত হয়ে যাবে? 18। অপশন নাম্বার বি। ঠিক আছে, যারাই দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র আমাদের ফ্রি ক্লাসটা ফলো আপ করো তারা জানবে যে দাদা শুধু এই বাইরেই চাকচক্য দেয় না, যারা পেইড কোর্সে এসছে তারা জানে যে কিছু কম্পিটিশন মানে কিছু না, অনেকটাই 90% নিজের এফোর্ট, কিন্তু 10% যে গাইডের এফোর্ট সেটা অনেক, মানে এই 90% থেকে বেশি কাজ করে দেয় তোমার পড়াশোনার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। একজন ব্যক্তি 450 মিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে দেখেন যে তিনি গুলি চালানোর হাফ সেকেন্ড পর লক্ষ্যবস্তুতে গুলির শব্দ আসে। লক্ষ্য এবং শুটিং পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকা একজন ব্যক্তি বন্দুকের শব্দ শোনার 3 সেকেন্ড পরে বুলেটের আঘাত শুনতে পান। শব্দের গতি কত? তুমি এই কোশ্চেনটা প্রথম দেখছো, ইভেন কোশ্চেনটা তুমি বাইরে যখনই দেবে, আমি যদি সলিউশন প্রোভাইড না করি, হয়তো পেইড কোর্সে পেয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি প্রোভাইড না করি তাহলে এর সলিউশনটাও তুমি কিভাবে পাবে আমার জানা নেই। বাকি কোশ্চেন কালেকশান যারাই ধরে আছে দীর্ঘদিন যাবৎ ধরে এখান থেকে ছড়িয়ে পড়ে, সলিউশনটা তারপরে সাবসিডি হিসাবে। দেখো 450 মিটার হচ্ছে দূরত্ব, দূর থেকে লক্ষ্যবস্তুতে গুলি ছুড়েছে। কি হয়েছে? সমান দূরত্বে রয়েছে। এখানে হচ্ছে ব্যক্তিটা যে শুনতে পাচ্ছে, এই হচ্ছে গুলিটা এসে লাগছে এখানে, আর এখান থেকে এক ব্যক্তি গুলিটা ছুটছে, এখান থেকে এখানে আসছে, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 450 মিটার, তাই তো? 450 মিটার হচ্ছে টোটাল দূরত্ব। হাফ সেকেন্ড পর লক্ষ্যবস্তুতে গুলির শব্দ আসে। লক্ষ্য এবং শুটিং পয়েন্ট থেকে সমান দূরত্বে থাকা একজন ব্যক্তি বন্দুকের শব্দ শোনার 3 সেকেন্ড পরে বুলেটের আঘাত শুনতে পান। দেখো এখান থেকে এখানে টোটাল 3 সেকেন্ড টাইম নিচ্ছে বন্দুকের গুলি যেতে। ভালো করে ডায়াগ্রামটা বুঝে নেবে, তারপরে কোনো অসুবিধা হবে না। এখান থেকে যখনই এখানে আসছে হাফ সেকেন্ড সময় নিচ্ছে বন্দুকের আওয়াজটা আসতে, কারণ এখান থেকে কি হচ্ছে না, লোকটা আওয়াজটা শুনতে পাচ্ছে। তাহলে যখন এই ব্যক্তিটা মাঝখানে রয়েছে, তাহলে এখান থেকে যখন হাফ সেকেন্ড, এখান থেকে যখন গুলি ছুড়লো এই পর্যন্ত এখানে হাফ সেকেন্ড লেগেছে, আবার এখান থেকে এখানে আবার হাফ সেকেন্ড লেগেছে, তাহলে টোটাল হাফ সেকেন্ড 1 সেকেন্ড আর হাফ সেকেন্ড, টোটাল 1.5 সেকেন্ড টাইম তো এখানে লেগেছে। 1.5 সেকেন্ডকে আমরা লিখতে পারি 3/2, আর এখানে টোটাল 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড থেকে যদি আমরা মাইনাস করে দিই 3/2, তাহলে কত থাকে? দেরি পড়ে থাকে, 3/2 সেকেন্ডই পড়ে থাকে। টোটাল ডিস্টেন্স কত? 450 মিটার। 1.5 দিয়ে ভাগ করে দাও 3/2 দিয়ে, তাহলে 450 গুণ 2/3, 3 দিয়ে কেটে দাও 150 বার, তাহলে 150 300 মিটার পার সেকেন্ড। আমাদের অ্যান্সার আসবে অপশন নাম্বার এ। ঠিক আছে, নিউ প্যাটার্ন বেস কোশ্চেন তুমি পরীক্ষার হলে পেলে, এখান থেকেই আসলো। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। একটি ট্রেন এ থেকে বি পর্যন্ত যাত্রা করে এবং একটি নির্দিষ্ট সময়ে 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। আচ্ছা, কিন্তু ট্রেনটি যদি এ থেকে বি পর্যন্ত 80 কিমি/ঘন্টা বেগে এবং বি থেকে এতে 40 কিমি/ঘন্টা বেগে যাত্রা করত, তাহলে 2 ঘন্টা বেশি সময় লাগতো। এ এবং বির মধ্যে দূরত্ব কত? আমাদের ডিস্টেন্সটা ফাইন্ড করতে হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এই কোশ্চেনটা সহজ মনে করে ভুল উত্তর করে আসবে।
ম্যাক্সিমাম ছেলেমেয়ে। সলিউশন করার পরে বুঝতে পারবে যে কেন ভুল করবে। এ থেকে বি পর্যন্ত যাত্রা করে এবং একটি নির্দিষ্ট সময়ে 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো 60 কিমি/ঘন্টা গতিবেগে। ঠিক আছে, কেন ভুল করবে দেখে নাও। 60 কিমি/ঘন্টা বেগে চলেছিল, তারপরে 80 কিমি/ঘন্টা বেগে চলেছে, তারপরে 40 কিমি/ঘন্টা বেগে ফিরে এসছে। 60, 80, 40 এদের এলসিএম কত পাবো? 240। তাহলে মনে করলাম যে 240 হচ্ছে 240 পাবো তো, হ্যাঁ 240 হচ্ছে ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ভাগ করি, 4 6 24, 3 8 24, 4 6 24। দেখো এখানটায় ভালো করে বুঝবে এই কন্ডিশনটা, কেন তুমি ভুল করবে না। বাকিরা ভুল করবে, তুমি যখন দাদার ক্লাস অ্যাটেন্ড করছোই, তাহলে তোমার জন্য ভুলটা না, তোমার জন্য সঠিক অপশনটা। ট্রেনটা যখন এ থেকে বিতে গেল, আবার বি থেকে ফিরে আসলো 60 কিমি/ঘন্টা গতিবেগে, দুই ক্ষেত্রেই চলেছে এই 60 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে একবার 60 কিমি/গতিবেগে ঘন্টা গতিবেগে তার 4 ঘন্টা সময় লেগেছে। মনে করো যে যাবার সময় 4 ঘন্টা সময় লেগেছে, কিন্তু আবার আসার সময় তো আবার 4 ঘন্টা সময় লাগবে কি না? লাগবে। তাহলে 4-এর সঙ্গে দ্বিগুণ যদি করে দাও, তাহলে এক্ষেত্রে তার সময় লেগেছে 8 ঘন্টা। টোটাল এই ক্ষেত্রে টাইম লেগেছে টোটাল 8 ঘন্টা। আর এই দুটো কন্ডিশন মিলে 6 আর 3 9 ঘন্টা। তাহলে 8 ঘন্টার থেকে 9 ঘন্টা, কত ঘন্টা বাড়তি? 1 ঘন্টা বাড়তি লেগেছে। এক্ষেত্রে লাগছিল 8 ঘন্টা। যদি সে 60 কিমি/ঘন্টা গতিবেগে যেত এবং আসতো, তাহলে তার সময় লাগতো 8 ঘন্টা। আর এক্ষেত্রে যদি 80 কিমি/গতিবেগে যেত এবং 40 কিমি/গতিবেগে ফিরতো, তাহলে তার টোটাল 9 ঘন্টা সময় লাগতো। তাহলে আগে লাগতো টোটাল 8 ঘন্টা, এখন লাগছে টোটাল 9 ঘন্টা। আগের থেকে এখন 1 ঘন্টা বেশি লাগছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী বলেছে তার এখন কত ঘন্টা? 2 ঘন্টা বাড়তি সময় লাগছে, বেশি সময় লাগছে। একের থেকে কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে 240-এর সঙ্গে দ্বিগুণ করে দাও, 240 2 480 কিলোমিটার হচ্ছে দূরত্ব। কার কার মধ্যে দূরত্ব? এ আর বির মধ্যে দূরত্ব। অপশন নাম্বার বি। ঠিক আছে, খাতায় নোট করে রাখবে। পরীক্ষার হলে যদি আসে এই ছোট্ট একটা ফার্স্ট লাইনের টুইস্টটা মাথায় আসবে না, ম্যাক্সিমাম ছেলেমেয়ের পরীক্ষায় ভুল করে আসবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 9। একজন মানুষ 42 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। তিনি এর 2/3 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকিটা 5 কিমি/ঘন্টা গতিবেগে কভার করেন। মোট দূরত্ব কত? এবার টোটাল দূরত্ব কভার করেছে 42 মিনিটে। এবার তুমি ভাবো 2/3 একটা ভগ্নাংশ রয়েছে, স্পিড রয়েছে 4 কিমি/ঘন্টা আর একটা 5 কিমি/ঘন্টা। আমরা যদি স্পিড থেকে ডিস্টেন্সের এলসিএম করে ডিস্টেন্সের ভ্যালুটা বের করেও নিই, তাহলে 4 আর 5-এর এলসিএম কত পাবো? 20। তাহলে 20 হয়ে গেল এলসিএম। যখনই আমি 20-র 2/3 বের করতে যাব, 20-কে তো আমার ভাগ করতে পারবো না 3 দিয়ে। যখনই আমি ভাগ করতে পারছি না, তাহলে কি হয়ে যাবে? আমার ওই এলসিএম ধরা না ধরা একই ব্যাপার। কারণ ওই একটাই পয়েন্টে চলে আসবে, সেই ক্যালকুলেটিভ হয়ে গেল। তাহলে লাভ হলো কি? কোনো লাভ হলো না। তাহলে আমি কি করব? যেটা এদের এলসিএম পেলাম 20, তার সঙ্গে এখানে যেটা হর রয়েছে 3-এরও মাল্টিপল নিয়ে নেব। তাহলে 3 20 কত হয়ে যাবে? 60। তাহলে ধরে নিলাম যে 60 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এবার দেখো 60-এর যদি আমি 2/3 বের করি, 3 20 60, 20 2 40, তাহলে এই 4 কিমি/ঘন্টা গতিতে আমি 40 কিলোমিটার দূরত্ব কভার করেছি। তাহলে আমার এই ক্ষেত্রে টাইম লাগবে কতটা? 10 ঘন্টা। 40-কে 4 দ্বারা ভাগ করে দাও, 10 ঘন্টা এক্ষেত্রে টাইম লাগবে। 60 কিলোমিটারের মধ্যে 40 কিলোমিটার কভার হয়ে গেছে, বাকি পড়ে থাকছে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যদি আমি 5 কিমি/ঘন্টা গতিতে কভার করি, আমার সময় লাগবে কতক্ষণ? 4 ঘন্টা। তাহলে এক্ষেত্রে আমার টাইম লাগছে 4 ঘন্টা। কিন্তু আমি টোটাল যদি দেখি 10 আর 4
14 ঘন্টা টাইম লেগেছে। টোটাল কত টাইম লেগেছে? 42 মিনিট। 42কে আমি কি করব? ঘন্টায় লিখব। তাহলে 42/60 ঘন্টা হয়ে গেল। 14 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 3 14 42, 3 দিয়ে 20 বার, অর্থাৎ এর থেকে 1/, কত গুণ? 20 গুণ বেশি। 1/20 গুণ যখনই আসলো, আমি কি করব? আমার দূরত্ব বের করতে বলেছে, এর সঙ্গে 1/20 গুণ করে দাও। তাহলে 60-এর 1/20 গুণ মানে কত কিলোমিটার? 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। অপশান নাম্বার এ। শুধুমাত্র যে এলসিএম নিলেই সহজ হবে সেটা না, এলসিএম কিছু কিছু কোশ্চেনে ধরাটাও শিখতে হবে যে আমি কিভাবে এলসিএমটা ধরবো। আমি যদি ক্যালকুলেশনেই ফেসে যাই এলসিএম ধরার পরেও, তাহলে আমার তো কোনো লাভই হলো না, তাই না? তাহলে যে কটা কোশ্চেন করালাম আর যে কটা কোশ্চেন বলছি যে কোন কোন পরীক্ষার জন্য না, সেই কোশ্চেনগুলো স্কিপ করে দিয়ে বাকি কোশ্চেনগুলো নোট ডাউন অবশ্যই করে নেবে। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। একজন পিতা এবং তার পুত্র যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 18 কিমি পার ঘন্টা গতিতে একটি বিন্দু এ থেকে শুরু করে এবং বি বিন্দুতে পৌঁছায়। যদি তার ছেলে পিতার 60 মিনিট পরে শুরু করে এবং পিতার 60 মিনিট আগে বিতে পৌঁছায়, এ এবং বির মধ্যে দূরত্ব কত? দেখো, একই যেটা কোশ্চেনের ভাষা বলো, প্যাটার্ন বলো, তুমি একটা বই কিনলে দীর্ঘ বছর ধরে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে গেলে, সাপোজ তুমি 3 বছর ধরে প্র্যাকটিস করে গেলে, কিন্তু এই 3 বছরে নাই করে 30 থেকে 40টা প্রত্যেকটা চ্যাপ্টারেই বলতে গেলে নিউ ভাষার কোশ্চেন চলে আসে। সেটা আমাদের কি, আমরা ইনস্টিটিউটে হোক অফলাইনে টেস্ট আকারে লিখে তারপরে তাদেরকে টেস্ট করাই, তারপরে সলিউশন হয়। পেইড কোর্সেও প্র্যাকটিস সেট আকারে আপডেটেড হতে থাকে। কিন্তু যেটা বই এখানেই একটু পিছিয়ে পড়ে, তুমি বছর বছর তো সেই বইটা আপগ্রেডের জন্য কিনতে পারবে না অতগুলো টাকা দিয়ে, সবার পক্ষে পসিবল আসেও না। আবার অনেক ছেলে মেয়ে দূর আমি জানি যারা দুস্থ মেধাবী ছেলে মেয়ে, অনেক মেধাবী ছেলে মেয়ে আছে যারা দুস্থ, তো তারা কি করছে? পুরনো বই কিনে পড়ছে, কিন্তু তারা সেই নিউ প্যাটার্ন বেসড যে কোশ্চেনগুলো আসে সেগুলোর থেকে তারা ডিটাচে থাকছে। এই সোশ্যাল মিডিয়ায় ঘাটছো, অনেক এরকম আলতু ফালতু কোশ্চেন থাকে যেগুলো কোনো কাজেরই না, আসলে কোনো কাজের না। সেটা রিয়েলাইজ করতে পারি যখন পেইড কোর্সে ছেলেমেয়েরা কিছু ভুলভাল এই ধরনের কোশ্চেনগুলো আপডেট করে, কারণ তারা তো নিজেরা বুঝে উঠতে পারে না যে এগুলো কিছু ভুলভাল কোশ্চেন কিছু অসৎ লোক ছেলে মেয়েদের এইভাবে কনভিন্স করিয়ে তাদের বিজনেসের ফাঁদে নিয়ে আসার জন্য, কিন্তু আদতে এই ভুলভাল কোশ্চেনগুলো তারা ইচ্ছাকৃতভাবে ছড়ায়। তোমার নিউ প্যাটার্ন বেসড কোশ্চেন দরকার, অবশ্যই দরকার, কিন্তু যে কোনো একটা যারা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, যে ছেলে মেয়েদের প্রতিনিয়ত গাইড দেয়, তাদের থেকে কোশ্চেনের কালেকশানগুলো সব থেকে বেশি বেনিফিট দেবে। তো এই যে ধরনের কোশ্চেনের প্যাটার্নগুলো, এগুলোই হচ্ছে ভ্যারিয়েশন, স্লাইটলি ল্যাঙ্গুয়েজ বেসড ভ্যারিয়েশন করে। আমি দেখতে পাচ্ছি পিতা পুত্র দুজন মিলে, একজন 12 কিমি পার ঘন্টা, একজন 18 কিমি পার ঘন্টা গতিতে ছোটাছুটি শুরু করছে। সাপোজ তুমি পড়ছো না, তোমার পিতা তোমাকে লাঠি নিয়ে ধাওয়া শুরু করে দিল। এখন তো টিচাররা শাসন করতে পারে না, তাই না? কারণ সেই অধিকারটা তাদের নেই। তাহলে কি করছে না, তোমার পিতাই তোমাকে শাসন করার জন্য লাঠি হাতে তোমাকে তাড়া শুরু করলো যে পড়তে তো তোকে হবেই। অভিষেকদার ক্লাস দেখিস ভালো কথা, কিন্তু দাদা যেগুলো কথা বলে সেগুলো তো ফলো করে চল, তোমাকে ধাওয়া শুরু করলো। এবার তুমি দেখছো যে ধাওয়াতে ধাওয়াতে আমি চাকরি পেয়েই গেছি বাবার ধাওয়া খেয়ে। এখন আমি কি করব? এখন আমি বাবার পেছনে দৌড়াবো। চাকরি হয়ে গেছে, তোমার ভিতরে একটা এনার্জি আলাদাই কাজ করছে। যে কথাটা বললাম যে তোমার ভিতরে চাকরি পাওয়ার পরে একটা এনার্জিই আলাদা কাজ করবে, এটা বাস্তব। যখনই তোমার ভিতরে আলাদা এনার্জি কাজ করছে, তুমি বাবাকে ধাওয়ানো শুরু করে দিলে, না হলে তো বৃদ্ধাশ্রম এত আসতো না, তাই না? তাহলে তুমি দেখছো যে বাবা আগে দৌড় শুরু করে দিয়েছে আমার ভয়ে,
কিন্তু তার 60 মিনিট পরে আমি দৌড়টা শুরু করলাম, তার 60 মিনিট আগে আমি তাকে ধরে ফেললাম, যে গন্তব্যে পৌঁছাবে বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে তার 60 মিনিট পরে আমি শুরু করেছি, তার 60 মিনিট আগে গিয়ে দেখছি যে বাবা বৃদ্ধাশ্রমে এখনও পৌঁছাতে পারেনি, যে বৃদ্ধাশ্রমে তাকে ঢুকতেই দেবো না, ছেলে চাকরি পেয়েছে, কেন বৃদ্ধাশ্রমে যাবে, তুমি আগে আগে চলে গেলে। এইখানে হচ্ছে মূল কন্ডিশন, যে 60 মিনিট পরে তুমি শুরু করলে কিন্তু 60 মিনিট আগে পৌঁছে গেলে, তাহলে টোটাল 120 মিনিট। 60 মিনিট পরে শুরু করলে 60 মিনিট আগে গন্তব্যে পৌঁছে গেলে, তাহলে তোমার থেকে তোমার পিতা কত টাইমটা বেশি নিল? 120 মিনিট বেশি নিল। তোমার পিতা তোমার থেকে 60 মিনিট আগে শুরু করলো, তারপরেও তুমি 60 মিনিট পরে শুরু করে তার থেকে 60 মিনিট আগে পৌঁছে গেলে, টোটাল 120 মিনিট তোমার পিতা তোমার থেকে বেশি নিচ্ছে টাইম। আমি যখনই স্পিড পেয়ে গেলাম, স্পিডের থেকে এলসিএম পেলাম 12 আর 18, কত এলসিএম? 48 কিলোমিটার দূরত্ব, 4 12 48, না সরি 48 কেন বললাম, 36, তাহলে 3 12 36, 18 দুগুণে 36, তাহলে এটা হচ্ছে ফাদার আর এটা হচ্ছে সন। পিতা দেখতে পাচ্ছি 3 ঘন্টা সময় নিচ্ছে ওই 36 কিলোমিটারের দূরত্ব যেতে, আর ছেলে 2 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে পিতার থেকে ছেলে বা ছেলের থেকে পিতা কত ঘন্টা বেশি সময় নিচ্ছে? 1 ঘন্টা। কিন্তু অ্যাকচুয়ালি এখানে 60 মিনিট মানে 1 ঘন্টা, ওখানে 60 মিনিট মানে 1 ঘন্টা, টোটাল 2 ঘন্টা বেশি সময় নিয়েছে। টোটাল 2 ঘন্টা বেশি সময় নিয়েছে। কত গুণ বেশি? দ্বিগুণ বেশি। তাহলে আমাদের দূরত্ব দ্বিগুণ বেড়ে যাবে, 36 2 72 কিলোমিটার দূরত্ব। কোন অপশনে আছে? অপশন নাম্বার ডিতে। বুঝতে পারলে? একটা সহজ কোশ্চেন একদমই এই প্যাটার্ন বেস তোমরা বহু কোশ্চেন করেছো, বহু কোশ্চেন। একটা ছেলে এত কিলোমিটার গতিবেগে স্কুলে গেল, 5 মিনিট আগে পৌঁছালো। পরের দিন এত কিলোমিটার গতিবেগে গেল, 5 মিনিট দেরিতে পৌঁছালো। তাহলে গন্তব্যের দূরত্ব কত? বুঝতে পারলে কোন প্যাটার্নটা? সেই প্যাটার্নটা এটাকে জাস্ট টুইস্ট করে এভাবে করে দেওয়া। তাহলে এই ধরনের টুইস্ট যদি আসে, তুমি আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকলে, এটাই হচ্ছে কনফিডেন্স, যে আগের থেকে তুমি প্রিপেয়ার্ড হয়ে গেলে, আমি পরীক্ষায় যাচ্ছি, বসবো, আমি সলিউশন করে দিয়ে আসতে পারবো। আজকে 10টা কোশ্চেন এখানেই সলিউশন হয়ে গেল। অনেক বাড়তি কথা বললাম, যাই হোক, কোনো পিতাকেই বৃদ্ধাশ্রমে পাঠিও না, চাকরি সিলেকশন পেয়ে যাবে। মাথায় রাখবে যে পিতা মাতা আর হচ্ছে তোমার সঙ্গ দেওয়া, গাইড করে দেওয়া টিচার, এরাই কিন্তু তোমার সব থেকে এই দুর্দিন মানে তোমার এই প্রিপারেশন কালে সব থেকে বেশি সাহস জুগিয়েছে। ব্যাকআপ সাপোর্টটা তুমি যে পড়তে পারছো, এই ব্যাকআপ সাপোর্টটা তোমার প্যারেন্টস দিচ্ছে। তুমি যে পড়ছো, কিভাবে পড়বে, সেই জিনিসটা টিচার গাইড করছে। বহু ছেলেমেয়ের যেমন এরকম থাকে, তো অনেক ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রাম থেকে গ্রামে এখনও এরকম ম্যাক্সিমাম পড়ে রয়েছে, যে বহু ছেলেমেয়ের পিতামাতা নিরক্ষর। তারা আদতে জানে না যে আমার ছেলে মেয়ে পড়ছে, এইটুকু জানে চাকরির পড়া, কিন্তু কি পড়ছে কি না পড়ছে সেটা তারা নিজেরাও একটু সামান্যতম জাজমেন্ট করতে পারে না, কিন্তু তারা ব্যাকআপ দিয়ে যাচ্ছে যে না, আমার ছেলে মেয়েটা পড়ছে চাকরির জন্য। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।